Hello, dear friend. How are you? I am fine. যাক, ভালো আছো? ওকে, সব ভালো। তো আজকে আবার তোমাদের সামনে হাজির হয়েছি দর্শনের লজিক ক্লাস নিয়ে। যাও, তোমাদের প্রত্যেকেই দর্শনের ক্লাসের পক্ষ থেকে, এলিটের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। তার আজকে বুঝতে পেরেছো কি ক্লাস নিয়ে হাজির হয়েছি? আগের দিন আমরা যে ক্লাস করেছিলাম যে অমাধ্যম অনুমান, তার মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে আবর্তন, যে আগের দিন আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব তারপর থেকে। তারপরে আমাদের কি কি আছে দেখেছিলাম আমরা, কি যে বিবর্তন, সহবিবর্তন, বস্তুগত বিবর্তন, ওইগুলো আমরা আজকে আলোচনা করে শেষ করব। ঠিক আছে? তাহলে যারা এখনো আমাদের আগের ক্লাসটি অমাধ্যম অনুমানের যে আবর্তন পার্টটি দেখোনি, তারা অবশ্যই আগে গিয়ে দেখে নাও, তারপরে এই ক্লাসটা দেখো। তোমাদের পুরো অধ্যায়টা, এই 5 নম্বর পুরো অধ্যায়টা পুরো কমপ্লিটেড হয়ে যাবে। তোমাদের পড়ার আর বাড়িতে কোনো এক্সট্রা পড়ার দরকার হবে না, কোথাও পড়ার প্রয়োজন হবে না, সমস্ত কিছু চল হয়ে যাবে। ঠিক আছে? আর আজকে যে ক্লাসটা আলোচনা করবো আমরা খুব সহজভাবে, সুন্দরভাবে প্রেজেন্টেশন করব। ওকে, চলো তাহলে আজকে আমরা শুরু করি আজকের আলোচ্য বিষয় বিবর্তন। হেই, যদি তুমিও তোমার এক্সাম প্রিপারেশন অনেক সহজ করে তুলতে চাও, তাহলে ডেসক্রিপশন বক্সের লিংক থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও। সেখানে তুমি প্রতিটি টপিকের ভিডিও লেকচার, স্টাডি ম্যাটেরিয়ালস এবং নোটস, কোয়েশ্চেন অ্যান্সারের সলিউশন, অডিও বুকস এবং বোর্ডের যাবতীয় ইম্পর্টেন্ট আপডেট পেয়ে যাবে। তাই অ্যাপটি ডাউনলোড করতে ভুলো না। তো চলো আবার টপিকে ফিরে যাই। দেখো, যে আমাদের করবো যে অমাধ্যম অনুমানে অন্তর্ভুক্ত বিবর্তন আর সহবিবর্তন। ঠিক আছে? চলো তাহলে প্রথমে আমরা বিবর্তন কি জিনিস আগে দেখে নেব, তারপর আমরা কিন্তু আলোচনা করব। ঠিক আছে? যে অবরোহমূলক অমাধ্যম অনুমানে আশ্রয় বাক্যের উদ্দেশ্য পদটি সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে বসে ও আশ্রয় বাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদ সিদ্ধান্তের বিধেয় স্থানে বসে। আশ্রয় বাক্য সিদ্ধান্তের গুণ আলাদা হয় বা ভিন্ন হয়, কিন্তু পরিমাণ একই রেখে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয়, তাকে বলে বিবর্তন। তো এইটুকু বলার আগে আমি একটু জানবো যে বিবর্তনকে একদিক থেকে বলছে ওরা অবরোহ, একদিক থেকে বলছে অমাধ্যম। তার দুটো প্রশ্ন হয় না এখান থেকে, যে বিবর্তনকে অবরোহ অনুমান বলা হয় কেন, বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন, কেন বলছে, এইটুকু আগে জানবো। দেখো, আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম যে আবর্তনকে অমাধ্যম অনুমান, আবর্তনকে অবরোহমূলক বলা যায়, ঠিক একই রকম ভাবেও বিবর্তনকে তাই বলা যায়। বিবর্তনকে অবরোহমূলক বলা যায়। কেন বলা যায়? যে অবরোহ তো কি জেনেছিলাম, অবরোহ অনুমান কি জেনেছিলাম, যে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয়। আর ঠিক সেই রকম ভাবে বিবর্তনের তাই আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয়। এই জন্য বিবর্তনকে বলা হয় অবরোহ অনুমান। বুঝতে পেরেছ? দেখো, এই অনিবার্য, এই অনিবার্য বলেছি না, তাহলে এই অবরোহতে যেমন অনিবার্য নিশ্চিত হয়, ঠিক সেরকম ভাবে বিবর্তনে তাই আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয়। সেই জন্যই এটা হয়ে গেল অবরোহ। ঠিক আছে? এবার এসে আমরা অমাধ্যম কেন বলি। দেখো তো, এরাই কি বলেছিলাম, অমাধ্যম কাকে বলে বলেছিলাম, অমাধ্যম অনুমান কি বলেছিলাম, বলেছিলাম যে অমাধ্যম কি, যে অনুমানে একটি মাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয়, সেই অনুমানকে বলা হয় অমাধ্যম অনুমান। রিপিট করি, একটি মাত্র আশ্রয় বাক্য, আশ্রয় বাক্য একটি, সেখান থেকে যে কোনো একটা সিদ্ধান্ত নিশ্চিত করতে পারি, যে কোনো এনিওয়ান। আশ্রয় বাক্য একটি আর সিদ্ধান্ত একটি তো হবেই, একটি আশ্রয় বাক্য থেকে যখন সিদ্ধান্ত অনিবার্য নিশ্চিত হয়, তাকেই বলি আমরা কি, অমাধ্যম।
আর আবর্তন ঠিক তাই। আবর্তনের ক্ষেত্রে ওই বলেছিলাম একটি আশ্রয় বাক্য থেকে হয়, ঠিক আগের দিন ক্লাস করেছিলাম। আজকে কি বিবর্তন, ওই বিবর্তনের ক্ষেত্রে তাই একটি আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি নিশ্চিত হয়। কিভাবে? অনিবার্যভাবে। এই অমাধ্যম অনুমানের মতোই বিবর্তনের ক্ষেত্রেও একটি আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয়। এই জন্য বিবর্তনকে বলা হয় অমাধ্যম অনুমান। ঠিক আছে, এবার দেখি বাকিগুলো। দেখি ওই বাকিগুলো প্রত্যেকটা হচ্ছে নিয়ম। হ্যাঁ, প্রত্যেকটা নিয়মগুলো জানলেই এই সংজ্ঞা পড়া হয়ে গেল। ঠিক আছে, দেখো তো আমরা আবর্তনের ক্ষেত্রে কি জেনেছিলাম? 4টি নিয়ম। বিবর্তনের ক্ষেত্রে তাই জানবো আমরা 4টি নিয়ম। ঠিক আছে, বিবর্তনের ক্ষেত্রে 4টি নিয়ম জানবো, যে একই বিষয় একই জিনিস। চলো দেখে নিই একবার আমরা। দেখো প্রথমে কি বলেছি, যে আশ্রয় বাক্যের উদ্দেশ্য পদটি সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে বসবে। তার মানে আশ্রয় বাক্যের যে উদ্দেশ্য চেঞ্জ হবে না। হ্যাঁ, মানে আশ্রয় বাক্যের যে উদ্দেশ্য সিদ্ধান্তের উদ্দেশ্যে বসবে। হ্যাঁ, কোনো চেঞ্জ হবে না, মানে ঠিক এইরকম কোনো চেঞ্জ হবে না। তার মানে দেখো তো উদ্দেশ্য কি মানুষ, তাহলে মানুষই বসলো, কেউ চেঞ্জ হয়নি। বুঝতে পারছো? মানে আশ্রয় বাক্যের উদ্দেশ্য যা উদ্দেশ্য হবে সে উদ্দেশ্যই হবে সিদ্ধান্তের ক্ষেত্রে। বুঝা গেল? এবার দেখো তো যে আশ্রয় বাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদ সিদ্ধান্তের বিধেয় স্থানে বসবে। তার মানে কি বিধেয় হবে, কি বসবে? বিরুদ্ধ বসবে। তাহলে বিরুদ্ধ কি জিনিসটা আগে বুঝতে হবে। মনে রাখো যে বিরুদ্ধ কি জিনিস। তার আগে একটা এক্সাম্পল নাও। ধরো আমি বললাম কলম, তাহলে কলমের বিপরীত কি বলতো? তাহলে কলম ছাড়া বাকি সব বিপরীত। তাহলে কলম ছাড়া বই, বিপরীত কলমের বিপরীত বই। কলম ছাড়া খাতা, তাহলে কলমের বিপরীত খাতা। তাহলে খাতা, পেন্সিল, হ্যাঁ, টেবিল, চক, ডাস্টার, হ্যাঁ, ভ্যান, এটসেট্রা সবই বিপরীত। এই কলমটার যতগুলো বিপরীত পাবো না, ওই সমস্ত বিপরীতের যোগফলকে বলবো বিরুদ্ধ। ধরলাম আমরা মানুষ, এই মানুষের বিরুদ্ধ কি, এটা পড়তে গিয়ে পড়বো আমরা আগের বিপরীতটা কি। তাহলে মানুষের বিপদ কি? গরু, ছাগল, ভেড়া, চেয়ার, ডাস্টার, টেবিল, চেয়ার, যা কিছু পাবো সব হচ্ছে বিপরীত। আর বিপরীত যতগুলো পাবো না, ধরো এটা বিপরীত। মানুষ বাদে গরু, ছাগল, ভেড়া, খাতা, বই, পেন্সিল, আচ্ছা সবগুলো, এই সবগুলো কি তার বিপরীত। আর এদের সমষ্টিকে বলা হয় বিরুদ্ধ। মানে কোন পদ, সেই পদের যতগুলো বিপরীত পদ আছে সমস্ত বিপরীত পদের সমষ্টিকে বলা হয় বিরুদ্ধ পদ। আর সেই বিরুদ্ধ পদ সমষ্টিকে বোঝানোর জন্যই আমরা বলি অমানুষ। ছোট্ট হাতের মানুষ মানে কি? অমানুষ মানে মানুষ বাদে সব। অমানুষ মানে কি? মানুষ বাদে সব, সেটা বিরুদ্ধ। কলমের কি? অকলম। বইয়ের কি? অবই। এই জন্য দেখো তো এই বিধেয় পদের বিরুদ্ধ পদ, বিধেয় পদ কোনটা? মরণশীল। তার বিরুদ্ধ কোনটি? অমরণশীল। দেখো তো কোথায় বসবে? সিদ্ধান্তের বিধেয় স্থানে বসে, বিধেয় বসে। তাহলে মরণশীল সেম বসালে হবে না, তার বিরুদ্ধ বসাতে হবে। দেখো তো মরণশীল অমরণশীল বসেছে। এবার দেখো তো কি বলছে, যে আশ্রয় বাক্য সিদ্ধান্তের গুণ আলাদা হয়, মানে ভিন্ন হয়, ভিন্ন। দেখো তো হয় থাকলে নয় আলাদা হয়েছে, হয় থাকলে নয় আর নয় থাকলে হয়। বোঝা গেছে? এবার এসে তো যে কিন্তু পরিমাণ একই রেখে, একই পরিমাণ। তাহলে দেখো তো এটার যা পরিমাণ এটা সেম পরিমাণ, একই পরিমাণ রয়েছে। এই জন্য এটা হয়ে গেল আমাদের কি একটা বিবর্তনের উদাহরণ। বুঝা গেল? এই বিবর্তনের ক্ষেত্রে আমরা আশ্রয় বাক্যকে বলবো বিবর্তনীয়, আর সিদ্ধান্তকে বলবো আমরা বিবর্তিত। ঠিক আছে, এবার আমরা দেখব, এইটা তো সংজ্ঞা আকারে বললাম। এবার আলোচনা করব আমরা যে বিবর্তন কিভাবে করব, মানে কোন নিয়মে করব। সেই নিয়মগুলো কি কি আমরা জানবো। সেই নিয়ম জানার পর শর্টকাট কিভাবে করতে হয় বিবর্তন সেটা জানবো।
ঠিক আছে, চলো দেখো আমরা বিবর্তনের নিয়মগুলো জেনে নেবো। হ্যাঁ, আমরা বিবর্তনের মোট নিয়ম কয়টি? 4টি। ঠিক আছে, আর সেই 4টি নিয়ম কি কি দেখো আমরা আলোচনা করব। প্রথম হচ্ছে উদ্দেশ্যের নিয়ম, বিধেয়ের নিয়ম, গুণের নিয়ম, পরিমাণের নিয়ম। দেখো তো এই 3টি আবর্তনে ছিল না? হ্যাঁ, এই 3টি আবর্তন ছিল, কিন্তু এই 4 নম্বরটা চেঞ্জ হয়ে গেছে। ওর ছিল ব্যাপ্যতার নিয়ম, এর হলো পরিমাণের নিয়ম। ঠিক আছে, চলো নিয়মগুলো একবার দেখে নিই চট করে। দেখো বিবর্তনের ক্ষেত্রে আশ্রয় বাক্যের উদ্দেশ্য পদটি সিদ্ধান্তের উদ্দেশ্য বসে, মানে উদ্দেশ্য বসলো, উদ্দেশ্য। বিবর্তনের ক্ষেত্রে আশ্রয় বাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদ, মানে বিধেয় পদের বিরুদ্ধ পদ যা থাকবে তার বিরুদ্ধ, সিদ্ধান্তের বিধেয় বসবে মানে বিরুদ্ধ, এতে এরকম যা থাকে বসবে। উদ্দেশ্য বিধেয় বিরুদ্ধ, উদ্দেশ্য বিধেয় বিরুদ্ধ। বিবর্তনের ক্ষেত্রে আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের গুণ আলাদা হবে, মানে হয় থাকলে নয়, নয় থাকলে হয়। বুঝতে পেরেছ? বিবর্তনের ক্ষেত্রে আশ্রয় বাক্য সিদ্ধান্তের পরিমাণ একই থাকবে, সামান্য হলে সামান্য, বিশেষ হলে বিশেষ। বুঝতে পেরেছ? এই 4টা নিয়ম, এই 4টা নিয়ম আমরা উদাহরণের সাহায্যে একটা চট করে দেখে নিই। দিলাম সকল কাক হয় কালো। দেখো এটার আমরা করব বিবর্তন, চেষ্টা করি করার। ঠিক আছে, চলো দেখে নিই। যে দেখো তো বিবর্তনে কি বলছে? উদ্দেশ্য পদটি কোথায় বসবে? সিদ্ধান্তের উদ্দেশ্য। উদ্দেশ্য কোনটি? কাক, উদ্দেশ্য কাক হয়ে গেল। দেখো তো বিধেয় কি বলছে? দেখো তো যে বিবর্তনের ক্ষেত্রে আশ্রয় বাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদ, বিধেয়ের বিরুদ্ধ পদ কোনটা? বিধেয় মানে কি কালো, তার বিরুদ্ধ কোনটি? অকালো। তাহলে অকালো কোথায় বসবে? বিধেয় স্থানে বসবে। তাহলে নিশ্চয়ই এখানে অকালো হয়ে গেল। এবার দেখো তো যে বিবর্তনের ক্ষেত্রে আশ্রয় বাক্য সিদ্ধান্তের গুণ কি হবে? আলাদা হবে, মানে ভিন্ন হবে। তাহলে হয় আছে, এটা কি হবে? অবশ্যই নয় হবে। এবার দেখো তো বিবর্তনের ক্ষেত্রে আশ্রয় বাক্য সিদ্ধান্তের পরিমাণ একই থাকবে, তাহলে সামান্য হলে সামান্য, বিশেষ হলে বিশেষ। দেখো তো ই বচনটা কি কি হয়? হয় ই, না হলে ও। যদি মানে ও করতে যাই তাহলে পরিমাণ আলাদা হয়ে গেল না? নিশ্চয় আমরা ও করতে পারবো না, নিশ্চয় কি হতে হবে? ই করতে হবে। ইটা করলে পরিমাণটা একই হয়ে যাচ্ছে, অতএব এইখানে করতে হবে আমাদের কি? ই বচন, তবে ই বচন। তাহলে কি হলো? কোন। এইটুকু হয়ে গেল আমাদের উদাহরণ। দেখো সকল কাক হয় কালো, কোন কাক নয়, ছোট্ট হাইফেন কালো। এই হচ্ছে আমাদের বিবর্তন উদাহরণ, প্রত্যেকটা উদাহরণ সহ আলোচনা। এটা হচ্ছে নোট ভিত্তিকে। এবার আমরা দেখব যে কিভাবে শর্টকাট, সহজেই আমরা টেকনিক, শর্টকাট টেকনিকের মাধ্যমে কিভাবে বিবর্তন করব। ঠিক আছে, চলো দেখো যে এরকম তোমাদের প্রশ্ন দেবে। হ্যাঁ, প্রশ্ন দেবে যে নিচের বাক্যগুলিকে তার্কিক বিদ্যা আকারে পরিণত করে বিবর্তন নির্ণয় করো। ঠিক আছে, বা আসতে পারে বিবর্তিত করো, এও আসতে পারে। তাহলে বিবর্তন হতে পারে বা বিবর্তিত, যেরকম আসতে পারে। হ্যাঁ, যে বিবর্তিত নির্ণয় করো, নির্ণয় করো। ঠিক আছে, এরকম আসতে পারে। বিবর্তিত মানেই বিবর্তন। ঠিক আছে, মনে রাখবো। চলো তাহলে আমরা এই প্রশ্নগুলো আলোচনা করব। তো এই প্রশ্ন আলোচনা করার আগে শর্টকাট ট্রিক্স জানতে হবে। দেখি শর্টকাট ট্রিক্স আগে দেখে নিই। যে সহজে মনে রাখার বিবর্তন নিয়ম কি? এ থেকে ই করবে, ই থেকে এ, আই থেকে ও, ও থেকে আই। এটা মনে রাখবে। এর বন্ধু হলো ই আর আয়ের বন্ধু হলো ও, এটা মনে রাখবে। এর বন্ধু হলো ই আর আয়ের বন্ধু হলো ও। ঠিক আছে, দেখো এ পেলে বন্ধুকে ই, এ থাকলে ই, ই এর বন্ধুকে এ, ই পেলে ই, ই পেলে কি এ। তার মানে এ থাকলেই ই আর ই থাকলেই এ, এই আর ই বন্ধু। আবার কি মনে রাখবো? আই আর ও হলো বন্ধু, তার আই পেলেই ও আর ও পেলেই আই। ক্লিয়ার? এটা জিনিস সহজ, এটা মনে রাখবে। আর একটা কিন্তু মনে রাখতে হবে, কি মনে রাখবো? যে এইরকম এই সেম
আর এই সেম কিন্তু অ, ব্যাস হয়ে গেল। এই ছক মনে রাখবা। যেমন আবর্তনের ক্ষেত্রে আমি বলেছিলাম না এইরকম মনে রাখবো, ঠিক সেরকম ভাবে বিবর্তনের ক্ষেত্রে এইরকম মনে রাখো, এই সেম সেম বসে যাবে, সেম সেম বসবে কিন্তু অ বসবে আগে। বুঝা গেল? এই ছকের সাহায্যে তুমি করে নিতে পারো যে কোন লজিক। এইটা যদি মনে রাখতে পারো আর এটা যদি মনে রাখতে পারো, বিবর্তন যা দিক না কেন তোমরা সহজেই করে নেবে। ঠিক আছে, চলো দেখে নিই আমরা কিভাবে করি আমরা। দেখো আমরা ওইখানে দেখলাম প্রশ্ন, আর সেই প্রশ্নের এখানে আমরা উত্তর আমরা করব। ঠিক আছে, চলো দেখে নিই। দেখো সমস্ত চিকিৎসক দয়ালু, তা বলো তো সমস্ত মানে কি? সব, তার সঙ্গে পজিটিভ ভাব মানে এবচন। তা চট করে আমরা এটাকে করতে পারছি না, সকল কি পেলাম? সকল চিকিৎসক হয় দয়ালু। এবার তোমরা বলো তো এটাকে আমরা বিবর্তন করব কিভাবে? শর্টকাট টেক্সটের মাধ্যমে। তাই একটু কি বললাম, বিবর্তন কার বন্ধু? এর বন্ধুকে ই। ভেরি গুড, তাহলে ই আমরা করি। চলো ই করে নিলাম। বলো তো ই এর আকার কেমন হয়? কোনো নয়। তাহলে চট করে বসে দাও কোনো নয়, তাহলে কোনো নয় দিলাম। এবার বিবর্তন বলেছি, তাহলে বিবর্তন আমি কেমন করতে বললাম? এই তো এই যে অ বসবে, এই যে অ বসবে। তাহলে মানে এবার চট করে ফলো করো তো, তাহলে সেম সেম বসাবো, সেম সেম বসাবো, অ বসবে। তার মানে যা থাকবে এখানে তোমরা যা পাবে সেইটুকুই দেবে। বা চিকিৎসক সেম টু সেম এখানে বসাবে। ঠিক আছে, চিকিৎসক যা আছে সেটাই বসাবে। ঠিক আছে, এখানে কি দেবো? দয়ালু, তো এই সেম দয়ালু দেবো না, এখানে অ দিব। নয়, তাহলে অ ছোট্ট হাইফেন দয়ালু, বাস হয়ে গেল সেটা। এইভাবে তোমরা বিবর্তন গুলো করবে। তাহলে প্রথমে কি দিলাম? এর বন্ধু ই, ই মানে কোনো আর নয়। এবার সেম টু সেম বসে যায়, উদ্দেশ্য যা থাকবে তাই বসবে, যা থাকবে গরু ছাগল ভেড়া সব সেম টু সেম বসে যাবে। ঠিক আছে, আর বিধিও সেম টু সেম বসবে না, তার আগে অ বসাতে হবে। এবার এই ব্র্যাকেটে লিখবো আমরা কি? বিবর্তনীয়। বিবর্তন, এটা কি লিখবো আমরা? বিবর্তিত। হয়ে গেল, তাই এটা পেলাম বিবর্তনীয়, এটা পেলাম বিবর্তিত। ক্লিয়ার? চলো তাহলে এবার দেখে নিই আমরা পরেরটা কি আছে। কোন মানুষই সুখী নয়, তাহলে কোন মানুষ সুখী নয় ই বচন। তাহলে চেক করে নিই, তাহলে কি পেলাম? কোন মানুষ নয় সুখী। আচ্ছা বলো তো এইটুকু যদি আমরা বিবর্তন করি তাহলে আমরা কার বন্ধু এটা? ই, এর বন্ধুকে এ। চট করে আমরা এই করি, আর এর আকার কেমন হয়? সকল হয়, তাহলে আমরা সকল হয় করি। করলাম। আমরা কি বলছিলাম কিভাবে করতে হয়? এইরকম বলেছিলাম না এইরকম বলেছিলাম? কেমন? ক্রস চিহ্ন তো আবর্তন হয়ে যায়, তাহলে এইরকম নিশ্চয়। এইরকম হলে সোজাসুজি অ লাগাতে হয়। দেখো তো সোজাসুজি অ লাগাতে হয়, সোজাসুজি অ লাগাতে হয়। তার মানে মানুষ, আর অসুখী, অ ছোট্ট হাইফেন সুখী। এই হাইফেনটা কিন্তু অবশ্যই দেবে, না তো ভুল হয়ে যাবে। ঠিক আছে, চলো তাহলে দেখো তো সুন্দরভাবে এইখানে ব্র্যাকেটে করে নেব আমরা বিবর্তনীয়, এইখানে ব্র্যাকেটে করে নেব আমরা বিবর্তিত। ঠিক আছে, দেখে নিই এবার পরেরটা কি আছে। যে প্রায় সমস্ত ব্যবসায়ী ধনী। প্রায় সমস্ত মানে কি সব না অল্প? অবশ্যই অল্প। আর অল্প হলে আই, হয় থাকলে নয় থাকলে ও। দেখো তো কিছু আছে কিনা? হয় মানে অবশ্যই এটা আই বচন। ঠিক আছে, চলো করে নিই আমরা। তাহলে কি পেলাম? কোন কোন ব্যবসায়ী হয় ধনী। তাহলে এটাকে আমরা যদি আবর্তন করতে যাই তাহলে ওই নিয়মে করতাম, আগে করতাম যে এইরকম করতাম। এখন কি করব আমরা? বিবর্তন করছি। বিবর্তন নিয়ম কি বলছিলাম? স্টেট অ লাগাতে হয়, স্টেট অ লাগাতে হয়। তার মানে আমরা আই বচনের কার বন্ধু? আয়ের বন্ধু হচ্ছে ও। চট করে আমরা করে নেব ও। আর ওর আকার কেমন হয়? কোন কোন নয়, আগে বসাও কোন কোন নয়।
নয়। যেভাবে করছি আমি সেভাবে তোমরা প্র্যাকটিস করবে। হ্যাঁ, দেখো এবার এইরকম হয় বলেছিলাম না, অবসাত হয়, তার মানে সেম টু সেম। তাহলে ব্যবসায়ী ব্যবসায়ী, ধনী ছোট্ট হাইফেন ধনী, ব্যাস হয়ে গেল। তাহলে কোন ব্যবসায়ী হয় ধনী, উত্তর কোন ব্যবসায়ী নয় অধনী। এইখানে বসাবে বিবর্তনীয়, এইখানে দেবে বিবর্তিত। দেখো এবার একমাত্র ধনীরাই সুখী। তাহলে একমাত্র আমি কি বলেছিলাম বাক্য থেকে বচন করার ক্ষেত্রে, যে প্রথমে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র থাকলে এ বচন হয়, উদ্দেশ্য বিদেহ চেঞ্জ হয়। এটা আবর্তনের ক্ষেত্রে যেমন হয় ঠিক এলোপের ক্ষেত্রে তাই এটাই হয়। দেখো তো একমাত্র মন্ত্রীরাই সুখী, তাহলে এটাকে চেঞ্জ করলে এ তো হবে শিওর, তাহলে সকল সুখী ব্যক্তি হয় মন্ত্রী। তাহলে লিখে নিই আমরা, সকল সুখী হয় মন্ত্রী, সকল সুখী হয় মন্ত্রী। এবার এটাকে আবার কি করব, বিবর্তন করি, এর বন্ধুকে ই বচন, চট করে আমরা এখানে ই করে নাম। দেখবো ই যখন করতে পারলাম আকারটা কেমন, কোন আর নয়, তাহলে চট করে বসাও কোন নয়। এরকম ভাবে বলেছিলাম না সোজাসুজি, তাহলে সোজাসুজি যদি হয় অ লাগাতে হয়, বসে দাও। তাহলে সুখী সুখী সেম সেম, সুখী এটা কি বসাতে হয় অ হয়, তাহলে অমন্ত্রী, ব্যাস হয়ে গেল। এখানে বসবে বিবর্তনীয়, এইখানে বসবে বিবর্তিত, ব্যাস কমপ্লিট। এইভাবে তোমরা বিবর্তনগুলো সহজভাবে সুন্দরভাবে যাই দিক না কেন এরকমও রাখবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বিবর্তন লজিক্যালি ভাবে। এবার আমরা দেখব নতুন একটা জিনিস, সেটা সম বিবর্তন। ঠিক আছে, তার সম বিবর্তন আমরা কি দেখবো এখন আমরা। ঠিক আছে, দেখো সমবিবর্তন কি এটা মনে রাখবা, যে একটু মানে ওই বলে না যে এখান থেকে ওখান, ওখান থেকে এখান, মানে এরকম জিনিস, মানে স্টেপ না, এই গেল ওই গেল আবার এই গেল, এইরকম টাইপ হচ্ছে আমাদের কি সম বিবর্তন। দেখি এবার কি সংজ্ঞাটা বলছি, তারপর ব্যাখ্যা করছি আমরা। দেখো, যে অমাধ্যম অনুমানের কোন একটি বচনকে প্রথমে, কোন একটি বচনকে এনিওয়ান বচনকে প্রথমে বিবর্তন করে, সেই বিবর্তন বচনকে আবর্তন করে, সেই আবর্তন বচনকে বিবর্তন করে যে বচন পাওয়া যায় তাকেই বলা হয় সমবিবর্তন। তার মানে এইটুকুটার ছক আমরা এইটুকুটাই পাই, যে কোন একটা বচন, সেই বচনকে করব বিবর্তন, সেই বিবর্তনকে করব আবর্তন, আর সেই আবর্তনকে করব বিবর্তন। এটা করে যে বচনটা পাবো সেটার নাম হয়ে গেল সমবিবর্তন। তাহলে কি জানলাম সবটা টিক্স, প্রথমে বচন তাকে করব বিবর্তন, কি মনে রাখবো বিবর্তন আছে না, তাহলে নামটা কি সম বিবর্তন। এই জন্য বিবর্তন আগে করব আমরা। তাহলে প্রথমে করব বিবর্তন, বিবর্তন করলে কি হয় আবার করব কি আবর্তন, সেই আবর্তন কি করবো আবার বিবর্তন। তার মানে সমবিবর্তন মানে শুরু করলাম বিবর্তন দিয়েই, শেষ করলাম বিবর্তন দিয়েই, এই নোটটা হয়ে গেল আমাদের কি নাম সমবিবর্তন। ঠিক আছে, দেখি এবার এই নোটটা তো দেখলাম, এবার দেখি ক্যালকুলেশন দেখি কি করা যায়। দেখো তো প্রথমে কি করে বলেছি, প্রথমে এলএফ, যদি করে তোমরা বাক্য পাও তাহলে প্রথমে আগে এলএফ করে নেবা। ঠিক আছে, এলএফ করার পর মানে এটা পেলাম, এবার এটাকে তোমরা প্র্যাকটিস করবে। ঠিক আছে, দেখো অলরেডি আমার এটা এলএফ হয়ে আছে বলে আর এলএফ করলাম না, তাহলে কি সকল মানুষ হয় মরণশীল। আচ্ছা, এটাকে আমরা এবার কি করব, বচন তো অলরেডি পেয়েছি, কি করব বলো বিবর্তন করব। তাহলে বিবর্তন করি, বলো তো এটা যদি এ বচন, নিশ্চয় এ বচন, এ বচনের বিবর্তন কি হয়, এর কার বন্ধু, এর বন্ধু হচ্ছে আমাদের ই, তাহলে এখানে বসে গেল ই। ই এর আকার কেমন হয় কোন আর নয়, চট করে বসিয়ে দিব কোন নয়, কোন নয়। বিবর্তন কিভাবে করতে হয়, ক্রস চিহ্ন না স্ট্রেট, অবশ্যই স্ট্রেট বসে দিই। দেখো তো এখানে মানুষ বসে গেল মানুষ, মরণশীল কিন্তু অমরণশীল, এইখানে কিন্তু অবসাতে ভুল করবে না। ক্লিয়ারিটি হলো,
তাহলে আমরা কি করলাম এটাকে বিবর্তন তোমরা এখানে লিখবে অবশ্যই বিবর্তন এটা কি পেলাম আমরা মূল বচন এটা হচ্ছে এটাকে বলা হয় মূল বচন আর এটাকে বলা হয় বিবর্তন করলাম এবার আমরা দেখো তো এইটুকু পেলাম না এখান থেকে এইটুকু নিয়ে এলাম এবার দেখো তো বিবর্তনকে কিন্তু আবর্তন মনে রেখো এটাকে নয় বিবর্তন থেকে কি করেছি আমরা আবর্তন এখান থেকে এটা তাহলে এখান থেকে নিশ্চয় এটা এই জন্য দেখো এইটা থেকে আমি তো করলাম এটা দেখো তো এবার ই বচনের আবর্তন কি হয় এর আবর্তন কি বলেছিলাম এ থেকে হয় আই ই থেকে হয় ই বলেছিলাম না তার মানে এ থেকে ই থেকে নিশ্চয় ই বচনই হয় আবর্তন আর আবর্তন যখন পেয়ে গেছি আমরা চট করে আগে আকার বসিয়ে দাও দিলাম আকার এবার আবর্তনে কেমন এরকম না ক্রস চিহ্ন হয় ভেরি গুড ক্রস চিহ্ন হয় তার মানে উদ্দেশ্যে যাবে বিদেহ জায়গায় আর বিদেহ হবে উদ্দেশ্যের জায়গায় বসে দাও বিদেহটা বসে দাও উদ্দেশ্যের জায়গায় আর উদ্দেশ্য বসে দাও বিদেহর জায়গায় তাই এটা হয়ে গেল আমাদের অমরণশীল এটা হয়ে গেল আমাদের মানুষ দেখো তো এটা কি লিখবো আমরা যে আবর্তন বিবর্তনের আবর্তন তাহলে কি লিখলাম কিন্তু বিবর্তন মাত্র করলাম বিবর্তনের আবর্তন এবার দেখো তো আর কি স্টেপ আছে এখান থেকে করতে কি বলছে আবার বিবর্তন তাই না দেখো বচন ছিল করলাম বিবর্তন বচন ছিল করলাম বিবর্তন আর বিবর্তনে করলাম আবর্তন বিবর্তনে করলাম আবর্তন এবার এটাই কি করবে আমরা বিবর্তন তাই না করো এর বিবর্তন কি হয় এর বন্ধুকে এ চট করে বসিয়ে দিব আমরা এর আকার কেমন সকল আর হয় দিলাম বলতো বিবর্তনে কেমন স্ট্রেট না ক্রস চিহ্ন অবশিষ্টটি হয় অ লাগাতে হয় এটা মনে রাখবে আবর্তন মানে ক্রস বিবর্তন মানে স্ট্রেট অ দেখো তাহলে আমরা স্টেট মানে নিশ্চয়ই এটা সেম বসবে তো অমরণশীল আর মানুষ স্টেট বসবে বিবর্তন করছে আমরা বিবর্তন করতে এটা কি অ লাগাতে হয় তাহলে অমানুষ হয়ে গেল বুঝতে পেরেছো তো এই হচ্ছে আমাদের এটার করলাম কি সম বিবর্তন তাহলে প্রথমে করলাম বচন সেটা করলাম বিবর্তন সেই বিবর্তন করলাম আবর্তন সেই আবর্তন করলাম বিবর্তন যেটা পাওয়া গেল তাকে বলা হবে আমাদের সম বিবর্তন ঠিক আছে এই হচ্ছে জিনিস একটা সমবিবর্তন এবার আমরা দেখব যে পরেরটা এবং আয়াম কপি কিন্তু একটা বিখ্যাত লজিশিয়ান যুক্তিবিজ্ঞানী আয়াম কপি তিনি কিন্তু একটা সংজ্ঞা দিয়েছেন সমবিবর্তনের ঠিক আছে সেই সংজ্ঞা থেকে আমরা এখন করব দেখো সমবিবর্তন হলো এক প্রকার অমাধ্যম অনুমান একটু আগে বললাম যে সমবিবর্তন কেন বলা হয় যে সমবিবর্তনের ক্ষেত্রে তাই যে একটি আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত নিশ্চিত হবে এই জন্যই কি অমাধ্যম দেখাবো সেটা এখন আমরা যার মূল বচনের উদ্দেশ্যের বিরুদ্ধ উদ্দেশ্য পদ সিদ্ধান্তের বিধেয় স্থানে বসবে তার উদ্দেশ্য যেটা থাকবে উদ্দেশ্যের বিরুদ্ধে মানে কি উদ্দেশ্য যেটা পদ থাকবে না তার বিরুদ্ধে মানে অটা বসবে কোথায় বিধেয়ের জায়গায় আর দেখো মূল বচনের বিধেয় পদের বিরুদ্ধ পদ মানে বিধেয়টারই বিরুদ্ধ বসবে কোথায় সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে তার মানে যদি আমরা ক্যালকুলেশন করি দেখো তো যে উদ্দেশ্যের বিরুদ্ধ আর বিধেয়ের বিরুদ্ধ দুটো বিরুদ্ধ তো উদ্দেশ্যের বিরুদ্ধটা বসবে বিধেয়ের জায়গায় আর বিধেয়ের বিরুদ্ধ বসবে উদ্দেশ্যের জায়গায় বুঝতে পারলাম তবে সেটা হলো আমাদের কি আর আশ্রয়বাক্য সিদ্ধান্তের গুণ কিন্তু একই থাকবে চলো দেখে নিই এটা যদি এ বচন হয় তাহলে আমরা করি বলতো উদ্দেশ্য কোনটি ছাত্রের বিরুদ্ধে কি হয় অছাত্র তাহলে এইখানে হয়ে গেল আমাদের ছাত্র আর জ্ঞানীর বিরুদ্ধে কি হয় অজ্ঞানী
তাহলে এইখানে হয়ে গেল আমাদের অজ্ঞানী। দেখো তো উদ্দেশ্যের বিরুদ্ধে বসলো বিধেয় জায়গায়, উদ্দেশ্যের বিরুদ্ধে বসলো বিধেয় জায়গায়, আর বিধেয়ের বিরুদ্ধে বসবে সেই উদ্দেশ্য স্থানে, বিধেয়ের বিরুদ্ধে উদ্দেশ্য স্থানে। আশ্রবাক্য শ্রেণীতে গুণ কি থাকবে? একই থাকবে। তাহলে হয় থাকলে নিশ্চয় এখানেও হয় হবে। বুঝতে পারলাম? তাহলে এটা হয়তো আমরা করতে পারলাম, এ করলাম, এবার এ থেকে তার নিশ্চয়টা আমাকে এ তাহলে সকলই করতে হবে। সকল অজ্ঞানী হয় অছাত্র, এটা হয়ে গেল আমাদের সরাসরি সমবিবর্তন। আর এটাই একটা আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি নিশ্চিত হলো। এই জন্য অমাধ্যমকে বলবো আমরা, সমবিবর্তনকে বলবো আমরা অমাধ্যম। বুঝতে পারলাম? কেন আগে বলেছি যে একটা আশ্রয় বাক্য থেকে হলেই সেটা অমাধ্যম হয়ে যায়। এইটুকু তোমরা করতে পারো, বা তোমরা ওই রকম নিয়মেও ক্যালকুলেশন করতে পারো। ঠিক আছে? তবে এখান থেকে আমরা যেটুকু বলবো যে সমবিবর্তন তোমরা প্রথমে বচন নেবে, বচনকে করবে বিবর্তন, সেই বিবর্তনকে করবে আবর্তন, সেই আবর্তনকে করবে বিবর্তন, আর যেটা পাবে সেটাই হয়ে গেল সমবিবর্তন। ঠিক আছে? তবে আমরা দেখে নিই আর একটা লজিক দেখে নিই আমাদের। ধরো এইরকম প্রশ্ন দিল যে নিচের বাক্যগুলিকে বচনে রূপান্তর করে সমবিবর্তন নির্ণয় করো। ঠিক আছে? তাহলে আমরা চট করে একটা করে নিই। ধরো এটা আমি করছি, ধরো কিছু ছাত্র জ্ঞানী নয় আছে। তা এটা কি আমাদের কি এলএফ না তো বাক্য? তা এটাকে আমরা কিভাবে করব? প্রথমে আমরা করব এলএফ, কিভাবে করবো? দেখো কিছু আর নয় আছে, কিছু আর নয় থাকলে আমরা জানি যে অল্প আর নয় থাকলে ও হয়। তাহলে চট করে আমরা এখানে ও করে নেব। তাহলে কি হলো? কোন ছাত্র নয় জ্ঞানী, ব্যাস হয়ে গেল। এইটুকুটার আমার এলএফ পেলাম কি, বচন পেলাম কি, কোন ছাত্র নয় জ্ঞানী। এটা হয়ে গেল আমাদের মূল বচন। ঠিক আছে? এটা হলো আমাদের মূল বচন। এবার আমাদের উত্তরটা করব কিভাবে? কি করতে বলেছে? সমবিবর্তন। মানে কেমন? প্রথমে বিবর্তন, তারপরে আবর্তন, তারপরে বিবর্তন, তাই তো? এই ছক মনে রাখতে হবে। তা দেখো তো যে ও বচনে প্রথমে দিয়েছে কি বলো, কি করব? বিবর্তন। তা চট করে আমরা করে নিই কি, বিবর্তন করে নিই। দেখো ও এর বিবর্তন কি হয়? বিবর্তন মানে বন্ধু, তাহলে ও এর বন্ধু কি? আই। চট করে এখানে আমরা করে নেব কি? আই। ঠিক আছে? দেখো তো আয়ের আকার কেমন হয়, আগে আকারগুলো করবে। ঠিক আছে? কোন হয়। দেখো বিবর্তনে কেমন বলেছিলাম? ক্রস চিহ্ন না সোজাসুজি? অবশ্যই সোজাসুজি, মানে স্টেট, এইরকম স্টেট হবে, কিন্তু অ হবে। তাই দেখো তো এই সেম টু সেম এখানে অ বসবে, সেম টু সেম অ বসবে। তাহলে আমাদের এইখানে ছাত্র যা আছে বসে দাও, আর এখানে অ আগে লাগিয়ে দাও, অজ্ঞানী হয়ে গেল। এটা আমরা কি করলাম? বিবর্তন। হ্যাঁ, চট করে বিবর্তন লিখে নাও, ভেতরে হয়ে গেল। এবার দেখো তো আমাদের কি করতে বলেছে? বিবর্তন হলো, এবার কি করব আমরা? আবর্তন করব। দেখো তার আগে দেখে নাও যে দেখো বিবর্তন করলাম, কি করবো? আবর্তন করব। চলো আবর্তন করি। বলো তো আয়ের আবর্তন কি হয়? আয়ের আবর্তন মনে করো এ থেকে আই, ই থেকে ই, আই থেকে আই। ভেরি গুড। তাহলে আই থেকে হলো আমাদের আই। তাহলে আয়ের আবর্তন আই পেয়েছি। তো চট করে আমরা করে নেব কি? আকারটা করে নেব। আকার কি? যে কোন হয়, কোন হয়, আকার লিখে নিলাম, কোন হয়। এবার দেখো তো যে আবর্তন করছি আমরা, তা আবর্তন করতে গেলে নিশ্চয় ক্রস চিহ্ন হয়। তাহলে আমরা ক্রস চিহ্ন করতে গেলে তাহলে আমার নিশ্চয় এইটুকুটা বসবে উদ্দেশ্যের জায়গায়, এটা বসবে বিধেয়ের জায়গায়। তাহলে আমরা বসিয়ে দিই, এটা হলো আমাদের অজ্ঞানী, এটা হলো আমাদের ছাত্র, হয়ে গেল। এইখানে কিন্তু লিখবো আমরা বিবর্তনের আবর্তন, চলো
দেখো আবার শেষ হয়ে গেছে কি না, এটা আবর্তন হলো। এবার কি করবো আমরা, বিবর্তন করব। চল বলো তো আয়ের বিবর্তন কি হয়, আয়ের বন্ধু ও, তা চট করে এখানে আমরা করে নেব ও। তাহলে এবার দেখো তো ও যদি করি আকার কি, কোন নয়, ও পেয়েছি। এবার বিবর্তন করতে বলেছে, বিবর্তন মানে কেমন হয়, ক্রস চিহ্ন তো নয়, সোজাসুজি হয়। বিবর্তন মানে সোজাসুজি অ লাগাতে হয়, লাগিয়ে দাও। তাহলে এই যে অজ্ঞানী বসে দাও, অ ছোট্ট হাইফেন জ্ঞানী, আর এটাকে সেম বসে দাও, কিন্তু কি লাগাতে হবে, অ লাগাতে হবে। ব্যাস হয়ে গেল, এটার নাম পেলাম আমরা সমবিবর্তন। ব্যাস হয়ে গেল সমবিবর্তন। এইভাবেই তোমরা লজিক গুলো করবে। প্রথমে এলএফ করবে, এলএফ কে করবে তোমরা বিবর্তন, সেই বিবর্তন করবে তোমরা আবর্তন, সেই আবর্তন করবে তোমরা বিবর্তন, আর যেটা বচন পাবে এটাকেই বলা হবে তোমাদের সমবিবর্তন। এইভাবে সমবিবর্তন যদি লজিক্যালি করতে দেয় তোমরা সব উত্তরগুলো করে নেবে। ঠিক আছে, এইভাবে তোমরা সমস্ত কিছু লজিক গুলো চেষ্টা করবে। তাহলে আজকে আমরা আলোচনা করলাম কি, অমাধ্যম অনুমানের বিবর্তন আর হচ্ছে কি সমবিবর্তন। এই অধ্যায় তোমাদের আবর্তন আছে, বিবর্তন আছে, সমবিবর্তন আছে। ঠিক আছে, এই বিষয়গুলো আলোচনা করলাম। এখান থেকে যেটুকু আলোচনা করলাম সমস্ত তোমরা প্রশ্ন এবং নোট এখান থেকে বুঝতে পারবে। এইটুকু থেকে আমরা সমস্ত কিছু নোট গুলোকে, লজিক ক্যালকুলেশন গুলোকে আমরা পিডিএফ আকারে তোমাদের এলিট অ্যাপের মাধ্যমে সব আপলোড করে দেব। তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিও। যারা এখনো ডাউনলোড করোনি অতি শীঘ্রই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও, নিয়ে ওখান থেকে সমস্ত নোটগুলো বিনামূল্যে সংগ্রহ করে নাও, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় আর কোনো সমস্যা হবে না। তোমরা খুব সহজেই সুন্দরভাবেই সমস্ত বিষয় জেনে যাবে এবং পরীক্ষাতে ফুল মার্কস পেয়ে যাবে। এরপরে আমরা আলোচনা করব মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের 11 সেকেন্ড সেমিস্টারের সবচাইতে গুরুত্বপূর্ণ লজিক, নিরপেক্ষ ন্যায়। আমরা এবার সেই লজিকের অপেক্ষায় এরপরে আমরা আসছি ক্লাসে নিরপেক্ষ ন্যায় অনুমান করতে, যেটা সবচাইতে সব ছাত্র বলে এটা ভয়, এটা কঠিন, এটা কঠিন, সব প্রায় শুনতে পাই মুখ থেকে এটা কঠিন লজিক। আমি বলছি ধরে ধরে সুন্দরভাবে আস্তে আস্তে নিরপেক্ষ ন্যায় তোমাদের সুন্দরভাবে প্রেজেন্টেশন করব। আমি লজিক গুলো হাতে ধরে শিখিয়ে দেব, দেখবে কোনো প্রবলেম হবে না। চলো তাহলে আমরা এইটুকু আজকে শেষ করলাম। তাহলে আমরা পঞ্চম অধ্যায় এটাই শেষ করলাম পুরো। এরপর আমরা ষষ্ঠ অধ্যায়। আজ এই ক্লাসটা কেমন লাগলো, তোমাদের ক্লাস লাগলো অবশ্যই ভালো লাগলে কমেন্ট বক্সে জানিও, আর তোমার লাইক বা শেয়ার করতে ভুলিও না, কারণ এই ক্লাসগুলো তোমাদের আরো যারা বন্ধুগুলো আছে যেন সবাই পেয়ে যায়। ঠিক আছে, এই বলে আজকে আমি রাখছি। ভালো থেকো, সুস্থ থেকো। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।